আমি তারে ভালোবাসি রক্ত মাংস সহ। আমি নাহি বুঝি পাপ, নাহি বুঝি অভিশাপ। শীতের ছোঁয়া লাগা এই শেষ হেমন্তের সন্ধ্যায় যে যেখান থেকে লাইফ স্টোরির আজকের পর্ব শুনছেন, সবাইকে স্বাগতম। লিসেনার্স, বলা হয় এমনও তো প্রেম হয় ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে জ্বলে ও পাষাণে বাঁধে যে হৃদয়। আচ্ছা, যাই হোক, ফিলিংসটা আসছে না, না? গানের সুরেই বলি। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে জ্বলে ও পাষাণে বাঁধে যে হৃদয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। কিন্তু বন্ধুরা, ডিজিটাল বিশ্ব এখন প্রেম মানে দেহভোগ, কমিটমেন্ট মানে ধোঁকা, এবং ভালোবাসা লজ্জায় মুখ লোকায় অস্তা চলে। ভালোবাসার অভিনয় এবং গণিকা বৃত্তি ও ইমোশন নিয়ে খেলার এক জঘন্য ঘটনা, যা বাস্তবতার সাথে এবং বাস্তব জীবনে ঘটেছে। এমন এক বীভৎস ঘটনা নিয়েই আরজে নীল আজকের পুরোটা পর্ব থাকবো আপনাদের সাথে। লিসেনার্স, যারা আজ প্রথম আরজে নীলকে শুনছেন লাইফ স্টোরিতে, সবার প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনে ক্লিক করে যাবেন। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এতে করে লাইফ স্টোরি চ্যানেল আপনাদের পাশাপাশি ছড়িয়ে যাবে আরও অনেক বেশি লিসেনার্সদের কাছে, এবং আমরা আরও বেশি উৎসাহিত হব আপনাদেরকে আরও ঘটনা শোনানোর জন্য। লিসেনার্স, ঘটনা ভালো খারাপ এগুলোর কমেন্টও আপনারা করতে পারেন। এতে করে আমরা একটু একটু করে নিজেদেরকে আরও বেশি ডেভেলপ করতে পারবো। আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের উপস্থাপন করার চেষ্টা করব। লিসেনার্স, ঘটনাটি বাংলাদেশের প্রথিতযশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা। ঘটনাটির শুরুটা খুব বেশি আগের নয়, কাছাকাছি সময়ের। এজন্যই যিনি ঘটনা পাঠিয়েছেন, অর্থাৎ ভিকটিম বা ভুক্তভোগী, তিনি বলেছেন আমি সবগুলো ছদ্ম নাম দিয়েই ঘটনা পাঠিয়েছি। কিন্তু ঘটনাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সদ্য অতীত হওয়া যে ছাত্রছাত্রীগুলো আছে তাদের অনেকেই হয়তোবা জানবে। ঘটনাটা ক্যাম্পাসের বেশ পরিচিত একটি ঘটনা, এবং বিশেষত ওই ডিপার্টমেন্টগুলো যারা পড়াশুনো করেছে সেখানে ছাত্রছাত্রীদের মুখে মুখে এই ঘটনাটি বর্তমান। লিসেনার্স, ঘটনায় যাওয়ার পূর্বে কয়েকটি কথা বলতে চাই। প্রথমত কথা হচ্ছে, ভালোবাসা কোনো জোর জবরদস্তি নয়। ভালো আপনাকে বাসতেই হবে বা একটি সম্পর্কে আপনাকে পড়ে থাকতেই হবে এমনটি নয়। আর সততা, বিশ্বাসযোগ্যতা, এর বাইরে সত্যিকার অর্থে ভালোবাসা বলে আমরা যে কথাটা বলি সেটা আসলে ভালোবাসা নয়। কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, কিছু কিছু মানুষের কাছে দেহভোগ, কিছু কিছু মানুষের কাছে জাস্ট টাইম পাস, কিন্তু এর কোনোটি ভালোবাসা নয়। আর যে নীলের পক্ষ থেকে আমার লিসেনার্সদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা ভালোবাসতে শিখুন, ভালোবাসার মতো করে ভালোবাসতে শিখুন। সত্যিকার অর্থে হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনে যে ভালোবাসা হয়, একটা মানুষ একটা মানুষকে কেন ভালোবাসে, কী জন্য ভালোবাসে, যখন জানেও না, বুঝতেও পারে না, কোনো কারণ ছাড়াই ভালোবাসা যায়। কোনো স্পেসিফিক কারণকে আঁকড়ে ধরা যায় না ভালোবাসার কজ খুঁজতে গিয়ে, কিন্তু ভালো না বেসে থাকা যায় না। হৃদয়ের গহীন থেকে ওই মানুষটার প্রতি একজন আরেকজনের প্রতি যে সুগভীর টান থাকে, এবং প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে ওই মানুষটার ভালো কামনা করা এবং ওই মানুষটার
জীবনের সব ভালো বিষয়ের সাথী হয়ে যাওয়ার যে চর্চাটা সুদূর অতীতকাল থেকে গড়ে উঠেছিল সত্যিকার মানবাত্মার সাথে মানবাত্মার প্রেমের, সেই ভালোবাসা এখন বিরল। আর প্রকৃতপক্ষে এভাবে ভালোবাসতে গেলে সে ভালোবাসা হয়তোবা আসে শতাব্দীতে এক আধবার, আর সেই ভালোবাসাগুলোই হয় ইতিহাস। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অধিকাংশ ক্ষেত্রে ভালোবাসার শব্দটা উচ্চারণ করার যোগ্য নই। আমরা আমাদের স্বার্থপরতা, কাম চরিতার্থ, নোংরা মানসিকতার জন্য বারবার অপমান, অপদস্থ ও নোংরা করে ফেলেছি এ মহাপবিত্র শব্দটিকে, ভালোবাসা। এই ভালোবাসার মাঝেই পৃথিবীর সবকিছু গড়ে ওঠে। সৃষ্টির প্রতি স্রষ্টার ভালোবাসায় আমরা টিকে রয়েছি। পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের পিতামাতার প্রতি ভালোবাসা, এমন হাজারটা ভালোবাসা পৃথিবীতে রয়েছে। কিন্তু একজন মানুষ, অর্থাৎ একজন পুরুষ একজন নারীকে কেন ভালোবাসে, একজন নারী একজন পুরুষকে কেন ভালোবাসে, একান্ত হতে চাওয়ার বাসনা যেটা থাকে, আপনাদের অনেকেই হয়তোবা আমাদেরকে তাত্ত্বিক যুক্তি দিয়ে বলবেন আদিম প্রবৃত্তি এবং প্রকৃতির খেলায় জৈবিক প্রয়োজনও সন্তান সন্ততি তৈরি করার একটা প্রসেসের পিটিউটারি গ্ল্যান্ডের আমাদের খেলাটার নামই হচ্ছে ভালোবাসা। কিন্তু লিসেনার, সত্যিকার অর্থে আমি ভাববাদী মানুষ। আমি আমাদের শরীরের বাইরেও আত্মা নামক স্বতন্ত্র একটি জগৎকে বিশ্বাস করি, যার জন্য আমার মনে হয় ভালোবাসা শরীর থেকে উদ্গীরিত হয় না, শরীর থেকে আসে প্রেম। ভালোবাসাটা আত্মিক, আত্মা বা রূহ জগতের একটা ব্যাপার। একটা রূহ যখন আর একটা রুহুর সাথে বন্ধনে আবদ্ধ হয়ে যায়, একটা রুহু যখন আর একটা রুহুর সাথে মিলেমিশে একাকার হতে চায়, এ দুনিয়া ও পরবর্তী দুনিয়ায় যখন দুইটা রুহু পাশাপাশি থাকতে চায়, মেল্ট হয়ে একীভূত হয়ে, আর যে নীলের দৃষ্টিতে সেটাই ভালোবাসা। কিন্তু আমাদের হীন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ভালোবাসাকে পুঁজি করে, ভালোবাসাকে নাম দিয়ে আমরা হাজারবার ভালোবাসাকে ভেঙে দেই, হাজারবার ভালোবাসাকে অপমানিত করি। এভাবেই মহাপবিত্র ভালোবাসা শব্দটি অনেকের কাছে আঁতকে ওঠার মতো একটি শব্দ। এই শব্দটি শোনার সাথে সাথে যুবক যুবতীর অনেকের বুকের ভিতর হঠাৎ করে ধক করে ওঠে, একটু বয়স্ক অনেকের চোখ ছলছল করে ওঠে, শেষ বয়সের কারো চোখে অসীম অপ্রাপ্তি নিয়ে পৃথিবী ছাড়ে। এটাই বর্তমান ভালোবাসার বাস্তবতা। লিসেনার্স, আমাদের আজকের গল্পের শিরোনাম বা আজকের ঘটনার শিরোনাম বহুগামী প্রেমিকার খপ্পরে পড়ে নিঃস্ব মেধাবী যুবক। ঘটনাটি ঢাকার অদূরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। ঘটনাটির পাঠিয়েছেন আমাদেরকে অঙ্কন ভাই, নামটি ছদ্মনাম। তিনি বলছেন, নীল ভাই, আমি ক্যাম্পাসের যথেষ্ট জনপ্রিয় একজন ছাত্র ছিলাম। খেলাধুলা, পড়াশোনা, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এবং বন্ধুবান্ধবদের আড্ডায় আমি বেশ নিজের আধিপত্য যথেষ্ট ধরে রাখতে পেরেছিলাম, যার জন্য ক্যাম্পাসে আমার একটি সুনাম ছিল, আমার একটি পরিচয় ও পরিচিতি ছিল। ডিপার্টমেন্টেও বেশ কিছুদিন আমি ক্লাস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সিআর হিসেবে কাজ করি। সেই হিসাবে ডিপার্টমেন্টের আমার ব্যাচের প্রতিটি বন্ধুদের সাথে, বন্ধু-বান্ধবের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। এছাড়া যেহেতু আমার বেশ জনপ্রিয়তা ছিল এবং আমার কাছে সবার সুন্দর অ্যাক্সেস ছিল, সিনিয়র, জুনিয়র প্রত্যেকের সাথে আমার একটি নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। তো একজন কম্প্যাক্ট ইউনিভার্সিটি পারসন বলতে যেটা বোঝায়, আমি ছিলাম সবার আকর্ষণের মধ্যবিন্দু। আমাকে কেন্দ্র করেই বড় বড় আড্ডা জমত। চেষ্টা করেছি পড়াশুনোর পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের প্রতিটি জায়গায় নিজের সফলতার স্বাক্ষর রাখতে, এবং সেখানেও আমি বেশ খানিকটা সফল ছিলাম। আমি আমার ঘটনাগুলো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করলে আমার জীবনের কিছু বিষয়
লিসেনার্সদের অগোচরে থেকে যাবে। আমি আমার সামাজিক ও পারিবারিক অবস্থান বর্ণনা পরতো আমার বিশ্ববিদ্যালয়ের বিষয়টি জানাবো। আপনার ঘটনাগুলো শুনে আমার কাছে মনে হয়েছে আপনি ঘটনাগুলো এভাবেই সাজাতে পছন্দ করেন। আপনার এবং লিসেনার্সদের কথা বিবেচনায় রেখে, মাথায় রেখে আমি চেষ্টা করছি ঘটনাটিকে যথাসম্ভব একটি ফরম্যাটে নিয়ে আসার। যদিও আমার ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করার বা পারিবারিক জীবন নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা আমার ছিল না। কিন্তু ঘটনার ধারাবাহিকতায় হয়তোবা তার যৌক্তিকতার প্রয়োজন হতে পারে। তাই আমি পুরো বিষয়টিকেই সামনে নিয়ে আসি। আমি অঙ্কন। খুলনা বিভাগের যশোর জেলার নাভারণ আমার গ্রামের বাড়ি। আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি। আমার বাবা একজন ছোটোখাটো সরকারি চাকরিজীবী। আমার বাবা যশোরের একটি নামকরা গভর্নমেন্ট স্কুলের ইংরেজি শিক্ষক। আমার পরিবারে আমার মা পুরোদস্তুর গৃহিণী এবং আমার আরেকটি ছোট বোন রয়েছে। আমাদের ৪ জনেরই ছোট্ট একটা সংসার। আমার পৈতৃক নিবাস নাভারণ হলেও আমরা যশোর সদরে মনিহার সিনেমা হলের পাশে একটি ভাড়া বাসাতে আমাদের জীবন শুরু করি। আমার বাবা-মা তাদের জীবন শুরু করে বাবার চাকরি সূত্রে এবং ব্যাস করানোর জন্য জায়গাটি আদর্শ। বাবা যেমন স্কুল শিক্ষক ছিলেন, এছাড়া তিনি স্পেশালাইজড ইংলিশে একটি ব্যাচ করাতেন, যার জন্য তার জনপ্রিয়তা ছিল ওই অঞ্চলে বেশ। টাকা অর্থের হিসাব বাদ দিলে আমরা সেখানে বেশ একটি সম্মানিত পরিবার হিসেবেই থাকতাম। শিক্ষকের ছেলে হওয়ার দরুন আমার একটা আলাদা কদর ছিল। আমার শৈশবের কথা যদি বলি, বাবা-মার তত্ত্বাবধানেই আমার পড়াশোনা শুরু হয়। বাবা-মা উভয়েই শিক্ষিত এবং শিক্ষিতা থাকার কারণে আমার লেখাপড়ার প্রাথমিক হাতেখড়ি তাদের হাত দিয়েই হয়। এবং আমার এসএসসি পরীক্ষা অবধি আমি কখনো কোনো টিউশন বা টিউটরের কাছে যাইনি। শৈশবটা প্রাইমারি স্কুলে শুরু হয়। মেধার স্বাক্ষর রাখতে শুরু করি একেবারে শৈশব থেকেই। জেএসসি, পিএসসি, জিএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে আমি বেশ সাড়া জাগিয়ে দেই। এর বাইরেও বিভিন্ন অলিম্পিয়াড, বিভিন্ন জায়গায় আমার বাবা আমাকে উপস্থাপিত করতেন, আমার বাবা আমাকে নিয়ে যেতেন। আমি সেখানে নিজের সফলতার স্বাক্ষর রেখেছি। এছাড়া আন্ত স্কুল বিভিন্ন প্রতিযোগিতায়, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিটি জায়গায় আমার অবাধ বিচরণ ছিল। শত শত পুরস্কার জিতেছি এবং আমার বাবা-মায়ের আগ্রহ ছিল আকাশচুম্বী। বাবার স্কুলের পাশাপাশি আমার প্রতি তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল। আমার পরিবারটা এমন ছিল, আমাদের পরিবারে তেমন ঝগড়াঝাটি বা টানাপোড়েন কখনো দেখে বড় হইনি। আমার শিক্ষক বাবা একরত্তি ঝগড়া করতে জানেন না। আমার মা যদিও মাঝে মধ্যে একটু একটু ক্ষেপে যান, নারীর স্বভাবসুলভ অভ্যাসে আমার বাবাকে সারা জীবন দেখেছি হাসি খুশি সুন্দর থাকতে। আমার মায়ের সাথে তিনি কখনো মিসবিহেভ করেননি, যার প্রভাবটা আমাকেও প্রভাবান্বিত করেছে একেবারে শৈশব থেকে। তো আমার এই পড়াশোনা এবং আমার কৃষ্টি কালচার ও খেলাধুলার জগতে আমার সহচরিণী ছিল আমার মা। আমার মা আমাকে নিয়ে দৌড়ে বেরিয়েছেন পুরো যশোর সহ খুলনা বিভাগের বিভিন্ন জায়গায়। এক একটা করে প্রতিযোগিতায় জিতি আমার বাবা-মার গর্বে বুক ভরে ওঠে। আমি যেহেতু আমার বাবার স্কুলেই, অর্থাৎ আমার বাবা যে স্কুলে শিক্ষকতা করেন সেই স্কুলেই পড়াশুনো করতাম। সেখানে শিক্ষকদের কাছেও আমি খুব ভালোবাসার পাত্র ছিলাম। প্রত্যেকেই আমাকে খুবই স্নেহ করতেন। আগাগোড়া ক্লাসে ফার্স্ট বয় হওয়ার কারণে আমার প্রতি অন্যরকম একটা ফোকাস ছিল। লিসেনার্স, আপনারা জানেন
ফার্স্ট বয় হওয়ার কিছু বিড়ম্বনাও আছে। আমি আজ সেদিকে না যাই। আমি ঘটনার ঘটায় আমার এই জায়গাগুলো শর্ট করে বলার চেষ্টা করছি। যথাসময়ে এসএসসি পরীক্ষা হয়। আমি বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন প্লাস পাই। অ্যাজ এক্সপেক্টেড স্কুলের সব শিক্ষকদের এক্সপেকটেশন ছিল। এরপর আমি কলেজ জীবনে ভর্তি হই যশোর ক্যান্ট পাবলিকে, এবং সেখানেও আমি আমার মেধার স্বাক্ষর রাখতে পারি। আমার খেলাধুলা কৃষ্টি কালচারের স্বাক্ষরও রাখতে পারি। ইন্টারমিডিয়েটেও যথারীতি ধারাবাহিকতায় আমি গোল্ডেন এ প্লাস পাই। এরপর আমি চলে আসি ঢাকায় বুয়েট মেডিকেলে অ্যাডমিশন টেস্টের জন্য। কিন্তু সত্যিকার অর্থে যশোরের পরিবেশ ছেড়ে ঢাকায় আসার পর এখানের পরিবেশের সাথে আমি তেমন একটা খাপ খাইয়ে নিতে পারিনি। আমার চিরচেনা মা-বাবার সাথে থাকা জীবনের সাথে আমার এখানের জীবনটা অনেকটা পার্থক্য হয়ে যায়। হোস্টেলের জীবনটা আমার কাছে স্বাভাবিক হয়ে ওঠেনি, যার প্রভাব আমার পড়াশোনার উপর পড়তে থাকে। মানসিকভাবে বেশ খানিকটা ভেঙে পড়ি, এবং আপনারা শুনলে হয়তোবা হাসবেন। ইন্টারমিডিয়েট শেষ করে একটা ছেলে মায়ের জন্য রাতের বেলা কান্না করতাম। মাকে ছেড়ে কখনো থাকিনি তো ছোটবেলা থেকে। আমার জন্য ভীষণ কষ্ট হয়ে যেত। মায়ের সাথে প্রতিদিন কথা বলতাম, ভিডিও কলে কথা বলতাম, অডিও কলে কথা বলতাম। মা, বাবা দুজনে আমাকে সাহস দিতেন, কিন্তু আমি একটু একটু করে সাহসগুলো হারিয়ে ফেলতে থাকি। পরীক্ষা যত কাছাকাছি আসে আমার কনফিডেন্স লেভেল তত কমতে থাকে, আমার অবস্থা তত খারাপ হতে থাকে। একটা পর্যায়ে আমি নিজেকে মেডিকেলের স্টুডেন্ট হিসেবে দেখতে চাই, কিন্তু মেডিকেলে আমার চান্স হয় না। ওয়েটিং লিস্টের বেশ নিচের দিকে, এবং আমার বাবার উপার্জনে প্রাইভেট মেডিকেলে পড়া সম্ভব ছিল না। অগত্যা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিট, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে পরীক্ষাগুলো দেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বেশ পেছনের দিকে সিরিয়াল আসে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি খুব ভালো একটি সাবজেক্টে, বিজ্ঞানের খুব ভালো একটি সাবজেক্টে চান্স পাই। লিসেনার্স, আমি আমার বিভাগের কথা উল্লেখ করছি না, কারণ ওই বিভাগের প্রতিটি শিক্ষক এই ঘটনার সাক্ষী। আমি তাদেরকে বিব্রত করতে চাই না। এমনিতেই আপনার ঘটনা যদিও অনেকের কানে পৌঁছে যায়, তাহলে তারা বুঝে নিতে পারবে কার ঘটনা। ঘটনার এক তিল রত্তি মিথ্যা দিয়ে সাজানো না। নীল ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ওই বিভাগে ভর্তি হওয়ার পর আমি বেশ খুশিই ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ, নিবিড় গ্রাম্য পরিবেশ, তার একটি বিশেষ কালচার, সংস্কৃতি আমাকে আপ্লুত করে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর সবচেয়ে বেশি পরিমাণে আমাকে সবচেয়ে বেশি পরিমাণে আনন্দিত করে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, সুন্দর খেলার মাঠ, এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেক বড় বড় ব্যক্তিত্বের পদচারণায় মৌ মৌ করে এই ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সর্বপ্রথম আমি বাঁধনে যোগদান করি। এরপর একে একে আবৃত্তিশালা, খেলাধুলার জন্য ক্রিকেট, ফুটবল টিম, এবং বিতর্কধারারও কয়েকটি সেগমেন্টে নিজের নাম লেখাই। যশোরের ছোট্ট পরিসরে যে জীবন শুরু করেছিলাম বাবা মার হাত ধরে, সেই জীবনের পূর্ণতা পাওয়া এবং আমার মেধার এবং আমার ট্যালেন্টগুলো শো করার একটা পারফেক্ট সেক্টর যেন আমি পেয়ে যাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমিও কোথাও না
পিছু পা হইনি। আমি প্রতিটি জায়গায় সামনে আগানোর চেষ্টা করেছি, সাহস রাখার চেষ্টা করেছি। কিন্তু যারা জাহাঙ্গীরনগরে পড়াশুনো করেছেন তারা জানেন জাহাঙ্গীরনগরের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা হয়ে যায় একজন প্রথম বর্ষের ছাত্রের জন্য র্যাগিং। মীর মোশাররফ হলের র্যাগিংয়ের কথা আমি কখনো ভুলতে পারবো না। প্রথম যেদিন হলে উঠি ডরমেটরিতে বেশ ভালোভাবেই চলছিলাম বন্ধু বান্ধবের সাথে, কিন্তু সবার চোখে মুখে একটা চাপা উত্তেজনা সবসময় দেখতাম। আমাদের ভিতরে এক ধরনের ভয় কাজ করতো সবসময়, র্যাগিংয়ের ভয়, বড় ভাইদের র্যাগিংয়ের ভয়। আবার আশার কথাও শুনতাম, একবার র্যাগিং হয়ে গেলে, একবার র্যাগিং শেষ হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, প্রথম বর্ষেই এক ধরনের চাপা উত্তেজনা এবং কিছুটা দুঃসহ যন্ত্রণা এবং কিছুটা অ্যাডভেঞ্চারাস লাইফ নিয়ে হল জীবনটা শুরু হয়। এরই মাঝে আমার দিনও ঘনিয়ে চলে আসে, আমার উপরে র্যাগিং হয়। আমি আপনাদের বলছি না কি র্যাগিং হয়, তবে র্যাগিংটা আমার জন্য মেনে নেওয়া ছিল খুবই কঠিন। তারপরেও হালের বাস্তবতায় সবার মতো করে আমিও মেনে নিয়েছি। কিন্তু সত্যিকার অর্থে যে বড় ভাইরা আমাকে র্যাগিং করেছিলেন তাদের প্রতি কোনো দিন কোনো সময়ের জন্য এক ফোঁটা রেসপেক্ট আনতে পারিনি। ফর্মালিটির কারণে হ্যাঁ, একসাথে চলেছি, কথা বলেছি, কিন্তু আমার চোখের ঠিক পেছনের সাইডে যে মনটা থাকে সেখান দিয়ে তাদের প্রতি ঘৃণা ছাড়া কখনো কোনো কিছু উপলব্ধি করতে পারিনি। আমি একটু ইন্টারাপ্ট করছি, আর্জেন্টিনাল একটু ইন্টারাপ্ট করছি। আমি নিজেও একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এবং আমি মনে করি এই র্যাগিং সংস্কৃতিটা বাদ হয়ে যাওয়া উচিত তো বটেই, একই সাথে ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হওয়া উচিত এবং এর জন্য পেনাল কোডে শাস্তির ব্যবস্থা করা উচিত। প্রকৃতপক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রছাত্রীরা প্রথমে আসে তখন এমন কিছু অভিজ্ঞতার ভিতর দিয়ে যাক, এটা কখনো কাম্য হতে পারে না। এটা একজন ছাত্র বা ছাত্রীর মনোসংযোগে কত বড় আঘাত হানতে পারে সেটা সহজে অনুমেয়। যাই হোক, ঘটনায় ফিরে যাই। তিনি বলছেন, হলে মোটামুটি থিতু হওয়ার পর ডিপার্টমেন্টে বিভিন্ন বিষয়ে আস্তে আস্তে নিজের অবস্থান বাড়তে থাকে। অন্য সবার মতো আমিও হই হই করতে করতে শিক্ষা জীবন শুরু করেছি, প্রথম বর্ষের জীবন শুরু করেছি। কত বিচিত্র ধরনের সহপাঠী নিয়ে একসাথে ক্লাস করি, আমি নিজেও হয়তো বা তাদের চোখে বিচিত্র। কেউ প্রচণ্ড পরিমাণে ক্যারিয়ার নিয়ে সচেতন, কেউ পড়াশুনো ছাড়া কেউ বোঝে না, কেউ আড্ডাবাজি ছাড়া বোঝে না কিছু, কেউ বন্ধু বান্ধব পাতাতেই ব্যস্ত, কেউ আবার প্রেমিক প্রেমিকা খুঁজতে। বিচিত্র এক সমাবেশ ছিল, আর আমাদের ব্যাচটাও ছিল অনেক ডিফারেন্ট। আমাদের বন্ডেজটা যেমন ভালো ছিল, আমরা নানা রকম চমৎকার কাজ করে দেখিয়েছি, যেগুলো হয়তোবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই অনুষদ এবং ডিপার্টমেন্ট অনেক বছর মনে রাখবে। সবার মতো আমার ক্লাস শুরু হয়, পড়াশোনা, বন্ধু বান্ধব, আড্ডা, খেলাধুলা, গান, ক্রিকেট, ফুটবল, বিতর্কধারা। আসলে সময়গুলো কোথা দিয়ে যে উড়ে যায় বলাই ভার। এরই মাঝে একজন সিনিয়র আপু আমাকে বলেছিল, অঙ্কন, তুমি তো খুব মেধাবী ছাত্র, তুমি যদি মাত্র 3 ঘন্টা করে রেগুলার পড়তে পারো তাহলে তুমি ডিপার্টমেন্টের শিক্ষক হয়ে যাবে। আমি হেসে দিয়ে বললাম, আপু মাত্র 3 ঘন্টা? আপু আমাকে বলেছিল, এখন বুঝতে পারছো না, কিন্তু দেখো, 3 ঘন্টা বের করা দিনে তো দূরের কথা, দেখা যাবে মাসে 3 ঘন্টা পড়াশুনো করার সুযোগ পাবে না। আমি একটু অবাক হয়েছিলাম।
তো ১ম দিকে নিজের সারা জীবনের ধারাবাহিক যে বিষয়টি ছিল তেমন একটা রুটিন করে নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছি। কিন্তু সেটা আসলে ধোপে টেকেনি। ওই ডিপার্টমেন্টের টিচারদের লেকচার, এরপর ল্যাব, বিভিন্ন কার্যক্রম, ওর মাঝেই পড়াশুনো এবং একাডেমিক জীবন মোটামুটি আ বিচরণ করতে থাকে। ওর বাইরে গিয়ে নিজেকে খুব বেশি সময় দেওয়া, নিজের পড়াশুনো খুব বেশি শান দেওয়া, এটা আর হয়ে ওঠেনি। বন্ধু-বান্ধবদের আড্ডা, ভর্তা ভাজির সুস্বাদু খাবার, এই সবকিছু মিলিয়ে সময়টা যেন খপ্পরের মতো উড়ে যেত। জীবনের ভালো সময়গুলো হয়তোবা এমনই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। আমার বেলায়ও তাই ঘটেছিল। ১ম বর্ষের প্রায় শেষের দিকে ভালোবাসা, প্রেম এগুলা আমাকে তেমন কখনো টানেনি। মনে, মনে ফিলিংস ছিল দেখতাম কিন্তু কখনো না আগ্রহ পাইনি। আমি অনেকটা মাম্মাস বয়ের মতো ছিলাম কিনা, তাই জীবনে মা-বাবার বাইরে গিয়ে কোনো কিছু চিন্তা করাটা তখনও হয়ে ওঠেনি। বিশ্ববিদ্যালয় জীবনে এসে পড়াশোনা করছি, সবার সাথে বন্ধুত্ব হচ্ছে, একটি মুক্ত পরিবেশ পেয়েছি কিন্তু সত্যিকার অর্থে আমার চিত্তে আমার এতখানি সাহস হয়ে ওঠেনি যে আমি কোনো মেয়েকে আমার মনের ভালো লাগার কথা জানাবো। যাই হোক, আমাদের বন্ধুত্বের কলেবর বাড়তে থাকে। মানে বন্ধুত্বের কলেবরটা বাড়া কমা একটি সিস্টেমেটিক ওয়ে আছে। যেমন মনে করেন আপনার ১৫ জনের একটা গ্রুপ, হঠাৎ করে দেখবেন সেখানে ২ জন নেই, ১৩ জন হয়ে গিয়েছেন। আবার সেখানে দেখা গেল ৫ জন যোগ হয়ে ১৮ জন হয়েছেন। সেইভাবে বাড়া কমার ভিতর দিয়েই সার্কেলগুলো গড়ে ওঠে। তবে নিবিড় সার্কেল হয় হয়তোবা ১ টা বা ২ টাই। এর বাইরে সবার সাথে হৃদ্যতার সম্পর্ক থাকলেও প্রাণের বন্ধুত্বের সার্কেল একটাই গড়ে ওঠে। আমারও ছিল। আমাদের সার্কেলটি ছিল আমিও আমার ৩ জন বন্ধু এবং আরও ৪ টি বান্ধবীদের নিয়ে বেশ জনপ্রিয় সার্কেল ছিল। আমাদের এক বান্ধবী আলভি, সে ১ম দিনেই সতর্ক করে দিয়েছিল, গ্রুপ যেহেতু করেছো, গ্রুপের কিছু রুলস থাকবে। গ্রুপটা ভেঙে যেতে পারে শুধুমাত্র একটা কারণে, যদি আমাদের ভিতর কারো সাথে কারো প্রেম হয়। আগামী ৫ টা বছর আমরা অন্তত নিজেদেরকে এই জায়গা থেকে সংযত রাখব। আমরা প্রত্যেকেই সবচেয়ে ভালো বন্ধু। আমাদের কারো সাথে কারো প্রেম হবে না। কেমন একটা ধরাবাঁধা নিয়মে বলে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে একটা সময় দেখেছি ওর কথাটির জন্যই আজকে পর্যন্ত আমাদের ৮ জনের যে গ্রুপটা তারা এখনো খুব ভালোভাবে কানেক্টেড। বিশ্ববিদ্যালয় শেষ করার পর আমাদের খুব বেশি দেখা না হলেও সময় করে, করে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে এখনো আমাদের আড্ডা জমে। এখনো আমরা একসাথে বসতে পারি। বলছি ১ম বর্ষের শেষের দিকের কথা। আমাদের ইমিডিয়েট সিনিয়র এক আপু ছিলেন। ওনার নাম বৈশাখী। এটাও আমি ছদ্মনাম দিলাম। কারণ বিভিন্নভাবে তিনিও ক্যাম্পাসের খুবই জনপ্রিয় একজন নাম। হয়তোবা সুখ্যাতিতে অথবা কুখ্যাতিতে। একটা সময় দেখলাম আমাদের গ্রুপটার প্রতি তিনি ইন্টারেস্ট নিচ্ছেন। তিনি মাঝে মধ্যে আমাদের গ্রুপে আসার চেষ্টা করছেন। বিতর্ক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তার সাথে আমার ভালো পরিচয় ছিল। ভালোভাবে আমাকে চিনতেন, আমিও তাকে চিনতাম। বিভিন্ন স্টেজে একসাথে পারফরম্যান্সও করা হয়েছে। তাই তার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। আমাদের আড্ডায় মাঝে মধ্যে তিনি এসে অংশগ্রহণ করতেন এবং তিনি আসলে পরে আমাদের ছোটখাটো একটা পার্টি হয়ে যেত। ঢাকাওয়ালা মানুষ কিনা,
তাই তিনি মাঝে মধ্যেই পার্টি দিতেন। সেটা ছোটখাটো মুড়ি পার্টি হোক, আর মাঝে মধ্যে চিকেন খিচুড়ি বা বিরিয়ানি হোক। তিনি আসলে আমাদের খাওয়া-দাওয়াটা বেশ জমতো। তো দেখা গেল যে আমাদের ৮ জনের গ্রুপের ভিতর তিনি অনিয়মিত সদস্য হয়ে পড়লেন। অর্থাৎ নবম নাম্বার। আমরা মাঝে মধ্যে অবাক হয়ে তার বিষয়ে কথা বলতাম যে, "এই আপু তার বন্ধু-বান্ধব, ক্লাসমেট, ব্যাচমেট, সহপাঠী ছেড়ে আমাদের কাছে আসে কেন?" আমরা জানলাম সে শুধু আমাদের কাছে না, বেশ অনেকগুলো জনপ্রিয় গ্রুপের সাথেই তার যোগাযোগ, এবং তিনি ছিলেন একজন কথাশিল্পী, বাকপটু মানুষ। যেকোনো আড্ডা জমিয়ে রাখার জন্য তার বাকপটুতা ভীষণ আকৃষ্ট করবে সবাইকে। তিনি একাই যেন মহলটি দখল করে নেন। এর বাইরে তিনি ছিলেন এক জীবন্ত দার্শনিক, প্রত্যেকের জন্য মোটিভেটর, মেন্টর। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। একই ডিপার্টমেন্টের হওয়ার কারণে তিনি আমাকে মাঝে মধ্যেই হেল্প করতেন, বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দিতেন, এবং ছাত্রী হিসেবে তিনি ছিলেন ডিপার্টমেন্ট সেকেন্ড টপার। তার মানে আমার জন্য বা আমাদের জন্য সেটা ছিল একটি সোনায় সোহাগার মতো ব্যাপার। আমরা একাডেমিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটিগুলো ওনার সাথে আলোচনা করতাম। উনিও দিল দরিয়ার মতো করে আমাদেরকে বিভিন্ন বিষয়ে শিক্ষিকার মতো করে বুঝিয়ে দিতেন। আমরা সত্যিকার অর্থে ওনাকে দিয়ে ভীষণ পরিমাণে উপকৃত ছিলাম। আমার বন্ধু সেলিম, অভি, আকিব, জনি প্রত্যেকেই ছিল তার গুণমুগ্ধ ভক্ত। আমি নিজেও তার গুণমুগ্ধ ভক্ত ছিলাম। আমাদের বান্ধবীরা মাঝে মধ্যে একটু নাকুচু ভাব দেখালেও শেষতক পড়াশোনার যেহেতু উপকারী হয়, তারাও স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। আমি জানি না এতদিন পর বলা উচিত হবে কিনা। আমার মনে হতো আমার বান্ধবী সোহানা, অর্থাৎ আমাদের গ্রুপের আমার বান্ধবী সোহানা, যদিও তার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হতো সম্ভবত আমাকে পছন্দ করত, ভালোবাসত। এটা আমি আমার অনুমানের জায়গা থেকে বললাম। কারণ আমি আমার বান্ধবীর কাছে কখনো সেটা জিজ্ঞেস করতে যাইনি, এবং সে যেহেতু একটি সুন্দর পরিবারের সাথে আছে, সো অতীত কথা অতীতেই থেকে যাক। আমি আর সেই ঝাঁপি খুলতে চাই না। আমার মনে হতো, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনোই সেটা প্রকাশ করতে পারিনি। সে আমার কাছে কখনো প্রকাশ হয়নি, এবং চতুর্থ বর্ষে থাকাকালীন সময় তার বিয়ে হয়ে যায়। সো বিষয়টা ওখানেই ধামাচাপা। বৈশাখী আপু আমাকে একটু কেন জানি বেশি প্রায়োরিটি দিতেন। হ্যাঁ, হতে পারে তিনি আমার এলাকার বা পাশের জেলার মেয়ে, সেজন্যও হতে পারে। আমাকে একটু বেশি খেয়াল রাখতেন। একদিন হলো কি, অভূত মানে অবাক করা এক বিষয় ঘটে গেল, যেটা কখনো এক্সপেক্ট করিনি। একেবারে ফার্স্ট ইয়ারের ফাইনাল চলে। ইয়ার ফাইনাল শেষে ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানুষ প্রথম জীবনে, অর্থাৎ ফার্স্ট ইয়ারের প্রথম দিকের এক খায়, হঠাৎ করে কি যে মনে হলো, বৈশাখী আপু এবং তার কিছু বান্ধবী আমাকে নিয়ে চলে গেলেন বোটানির বাগানে। আমরা ঘুরতে গেলাম। হঠাৎ করেই তারা আমাকে ভীষণ নোংরা রকম একটা র‍্যাগ দিয়ে দেন। আমার কিছু করারও ছিল না, কিছু বলারও ছিল না। হলে বড় ভাইদের সামনে র‍্যাগটা তেমন খারাপ না লাগলেও বা খারাপ লাগলেও সেটা মেনে নিতে পারলেও, আপুদের সামনে আন্ডারওয়্যার পরে নিজেকে উপস্থাপন করাটা আমার জন্য রীতিমতো অপমানজনক ছিল, এবং আমার দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়ছিল। আমার অবস্থা দেখে এবং আমার মানসিক ট্রমাটাইজড হওয়া দেখে
একটা সময় বৈশাখী আপুর হয়তোবা খুব মায়া লেগে যায়। তিনি আমাকে অনেকভাবে সুন্দরভাবে বোঝাতে চান। কিন্তু জানেন, সত্যিকার অর্থে ওই মুহূর্তে আমি আর কোনো কিছু বোঝার মতো পরিবেশে ছিলাম না। ব্যক্তি সম্মান, আত্মসম্মান এবং সবচেয়ে বড় কথা, নারীর সাথে পুরুষের একটা দূরত্বের জায়গাটায় বিশ্বাস আমার সবসময় ছিল। কিন্তু এত নোংরাভাবেও র্যাগিং হতে পারে, এটা আমার জানা ছিল না। আমি ভীষণভাবে লজ্জিত হয়ে পড়ি এবং লজ্জায় আমি মাথা তুলতে পারি না। বৈশাখী আপু ওনার বান্ধবীদেরকে যার যার হলে পাঠিয়ে দিয়ে আমার সাথে থেকে যান। পুরো বিকেলটা, পুরো সন্ধ্যাটা, এমনকি রাত প্রায় 10টা পর্যন্ত তিনি আমার সাথে হাই-ফাই একটি ডিনার করালেন। অনেক কিছু গিফট করার চেষ্টা করলেন আমার মন ভালো করে দেওয়ার জন্য। কিন্তু আমি না স্বাভাবিকই হতে পারছিলাম না। আমি হলে যাওয়ার পর থেকে তিনি আমাকে ফোনে কানেক্টেড রাখেন। আমাকে বলেন, "অঙ্কন, আজ সারারাত 1 সেকেন্ডের জন্য তুমি ফোন কাটবে না।" আমি আসলে ট্রমাটাইজড ছিলাম তিনি যেটা বলেছেন। আমি সেটাই শুনে গিয়েছি। সারারাত আমি যত সময় ঘুমাতে পারিনি, তত সময় তার টুকটাক কথাবার্তা কানে এসেছে। যখন ঘুমিয়ে গিয়েছি তখন আর কিছু জানি না। সকাল 8টায় ঘুম থেকে উঠে দেখি তিনি তখনও লাইনে। আমি অবাক হয়ে যাই। আমার ঘুম থেকে ওঠার শব্দ মোটামুটি পাওয়ার পর তার কণ্ঠ, "অঙ্কন, ঘুম ভেঙেছে?" আমি বললাম, "জি আপু, ঘুম ভেঙেছে।" তিনি আমাকে বললেন, "দ্রুত রেডি হয়ে বাইরে আয়।" বেশ আমি দ্রুত মোটামুটি ফ্রেশ হয়ে ব্রাশ-ট্রাশ করে রাত-টাশ শেষ করে হন্তদন্ত হয়ে বাইরে চলে আসলাম। আমার কাছে কেমন যেন একটা ভয় তাড়া করে বেড়াচ্ছে। কেন জানি এক ধরনের মরীচিকার পেছনে দৌড়ানো। মানে আমাকে মনে হচ্ছে নিজে একটা রোবট এবং আমি বৈশাখী আপুর হাতের পুতুল হয়ে গিয়েছি। তিনি যখন যেভাবে ডাকছেন সেভাবেই সাড়া দিচ্ছি। হ্যাঁ, না বা কোনো কিছু বলতে পারছি না। আমি দ্রুত রেডি হয়ে ওনার কাছে গেলাম। এরপর রিক্সায় উঠে আমরা মোটামুটি নাস্তা করে নিলাম। নাস্তা করার পর তিনি আমাকে বললেন, "চল আমরা ঢাকা থেকে ঘুরে আসি। তোর মনটা খারাপ তো?" আমি লিসেনার্স আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলেছি আমি এক ধরনের, মানে কি বলে, মরীচিকার পিছনে যেভাবে মানুষ দৌড়ায় এমন হয়ে গিয়েছি। মানে মনে হচ্ছে তিনি আমাকে যেদিকে যেভাবে টানছেন আমি সেদিকে সেভাবেই যাচ্ছি। মোহাচ্ছন্ন হয়ে পড়েছি। কিন্তু কেন আমি জানি না। আমরা দুজন ঢাকায় রওনা হলাম। ঢাকায় রওনা হওয়ার পর ঢাকার বেশ কিছু জায়গা, ধানমন্ডি লেক, এদিকে হাতির ঝিল এবং অবশেষে সন্ধ্যাটার দিকে দিয়াবাড়ি। সারাদিন ঘুরলাম, বিভিন্ন বিষয়ে কথা হলো এবং আমাদের বৈশাখী আপু তিনি পণ্ডিত মানুষ। তার সাথে চলাচল করলে হাজারটা বকবকানি থাকে কিন্তু তা থেকে থাকে শেখার অনেক বড় কিছু। সো আপনি যদি তার সাথে চলেন আপনি কখনো বোর হবেন না। সন্ধ্যা অবধি আমার মাথার জ্বরটা অনেকখানি কেটে গেল। তিনি তার কনভিন্সিং পাওয়ার দিয়ে আমাকে যথেষ্ট স্বাভাবিক করতে পারলেন। কিন্তু এই সারাদিনের আড্ডার মাঝে আমার যেটা হলো সেটা আমি নিজেকে হারিয়ে ফেললাম তার মাঝে। আমি জানি তিনি আমার একাডেমিক সিনিয়র, কিন্তু সত্যিকার অর্থে জীবনের ১ম কারো প্রেমে পড়েছিলাম। সত্যিকার প্রেম। কিন্তু জানেন, বলার মতো সাহস ছিল না। সেদিন থেকে তার সাথে আমার সখ্যতা অন্যরকমভাবে গড়ে ওঠে। আমাদের গ্রুপে তিনি যেমন সময় দেন মাঝে মধ্যে,
আমার সাথে তার রেগুলার কোথাও না কোথাও দেখা হয়েই যেত। ০.৫ ঘন্টা ৪৫ মিনিটের একটা আড্ডা হয়েই যেত। আমি অদ্ভুতভাবে তার প্রতি আকর্ষিত হতে থাকি। আর ছোটবেলা থেকে যেহেতু সংস্কৃতি মনা ছিলাম, আমার Facebook, আমার সবকিছু কবিতায় ভেসে যেতে লাগলো। সেখানে কিছু কপি করা কারো কাজ দিয়ে, আর কিছুতে আমি নিজেই কবি। প্রতিটি কবিতায়, প্রতিটি লেখায় বৈশাখী আপুর কাছে কিছু মেসেজ থাকে। আমার বিশ্বাস তিনি প্রতিটি মেসেজের অর্থ বুঝতেন এবং তিনি খুব ভালোভাবে বুঝতে পারতেন আমি তার প্রতি কত বেশি পরিমাণে দুর্বল। তিনি বুঝতেন কিন্তু প্রশ্রয় দিতেন না। আবার আমাকে দূরেও ঠেলে দিতেন না। আমাকে কাছে রাখতেন, কাছাকাছি রাখতেন, আবার কতখানি দূরে রাখতেন। লিসেনার্স, আমার একটি গানের কলি মনে পড়ে গেল। যদি আপনাদের খারাপ না লাগে আমি গানের কলিটি শোনাতে চাই। একেবারে পারফেক্ট কলি। পড়শি যদি আমায় ছুঁইতো, জমজাত না সবই যেত দূরে। পড়শি যদি আমায় ছুঁইতো, জমজাত না সবই যেত দূরে। সে আর লালন খানের সে আর লালন খানের লক্ষ যোজন ফাঁকরে, ও সে লক্ষ যোজন ফাঁকরে আমি একদিনও না দেখিলাম তারে। লিসেনার, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা আর এতখানি প্রেম ভালোবাসা, আমি তো এমন দুই একটা লাইন গাইতেই পারি। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো অঙ্কন ভাই বলছেন, আমার ভালোবাসার প্রতিটি পরত বৈশাখী আপু বুঝতেন, কিন্তু তিনি না আমার সেই ভালোবাসায় ধরা দিতেন, না তিনি আমাকে আবার দূরে রাখতেন। এরই মাঝে রাজীব ভাই নামে এক বড় ভাইয়ের সাথেও তার সখ্যতা ছিল। তাকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত ছিল। রাজীব ভাই ছিলেন বৈশাখী আপুরও এক ব্যাচ সিনিয়র এবং ডিপার্টমেন্ট টপার। অনেক কথাই প্রচলিত আছে তাদের নিয়ে। তার সাথেও তার অনেক ভালো সম্পর্ক ছিল। বৈশাখী আপু যখন রাজীব ভাইয়ের সাথে বসতেন, ঘুরতে যেতেন, বা যখন জানতাম তিনি রাজীব ভাইয়ের সাথে কোথাও সময় দিচ্ছেন, আমার বুকটা না চিরে ফিরে চৌচির হয়ে যেত। কিন্তু আমি মুখ ফুটে কিছু বলতে পারতাম না, কারণ আমাদের ভিতর তো ততক্ষণে কোনো ফর্মাল সম্পর্ক নেই। লিসেনার্স, আমার পড়াশোনা ঠিকঠাক মতোই চলছে। তিনি আমাকে যতই পাশে রাখেন, ঘোরান, আমার ফিলিংস বুঝেও ধরা দেন না। আমার পড়াশোনার ব্যাপারে তিনি আবার টনটনে চিন্তাশীল ছিলেন। আমার সিজিপিএ যথেষ্ট ভালো হচ্ছিল। অর্থাৎ বলতে গেলে ডিপার্টমেন্টে টপ 3 তে আমি সবসময় থেকেছি। আর আমি যে বিষয়ে পড়াশোনা করি, এই বিষয়টি ছিল আমার পছন্দের বিষয়। সো আমি সহজেই ভালো রেজাল্টের দিকেও এগিয়ে যাই। আমার সব দিক দিয়েই ভালো হতে থাকে। কিন্তু সত্যিকার অর্থে আমার ভালোবাসার মন ভালো নেই।
আমি সবকিছুর মাঝেও বৈশাখী আপুকে আর নিজের মতো করে পাই না। আমাদের গ্রুপের বন্ধু-বান্ধবের প্রত্যেকেই প্রায় আমার মনোভাব বুঝতে পারে এবং যেটা নিয়ে সোহানা ছিল প্রচণ্ড জেলাস। আমাকে উঠতে বসতে আমাকে জানাতো, "তুই জানিস ওই মহিলা কি পরিমাণ নোংরা? তুই জানিস ওই আপুর চরিত্র কি পরিমাণে খারাপ?" আমি হেসে উড়িয়ে দিতাম। আমি স্বভাবত মনে করতাম সোহানা হয়তোবা হিংসায় জ্বলে। সেও তো মনে, মনে আমাকে পছন্দ করে। তাই হয়তোবা বৈশাখী আপুর সাথে আমার মাখামাখিটাও ভালোভাবে নিতে পারে না। আমি সোহানার কথা কখনো কানে তুলিনি। এমন একদিনে হঠাৎ করে আমি আমাদের এক মুহূর্তে বৈশাখী আপুকে বলে ফেলি, "আপনার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে।" তিনি আমাকে বলেন, "৬ মাস ধরে আমি দেখছি।" মানে পুরো দস্তুর যেন সিনেমা এবং নাটকের ডায়ালগ চলে আমাদের ভিতর। আর ২ জনই যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ ছিলাম, নাট্য জগতেও ২ জন ছোটখাটো কাজ করেছি। আমাদের কনভারসেশন গুলো নাটকীয়তার মতোই হতো। আমি যখন ওনাকে বললাম, "আমার ভিতরে আপনার জন্য মারাত্মক দুর্বলতা কাজ করছে।" তিনি আমাকে বলেন, "এটা মোহ। সময়ের সাথে, সাথে কেটে যাবে।" আমি পাল্টা প্রশ্ন করলাম, "মোহটা যদি মোহ না হয়ে মায়া হয় তাহলে কি হবে?" তিনি তখন বলেন, "মোহটা মায়া হোক, তারপরে না হয় বিবেচনা করি।" এভাবেই আমাদের সময়গুলো কাটতে থাকে। তিনি আমাকে না হ্যাঁ বলেন, না আমাকে সরাসরি না বলেন। হ্যাঁ না এর মাঝামাঝি আঁকড়ে থাকে। প্রকৃতপক্ষে লিসেনার্স ভালো কাউকে ভালোবাসলে নাকি তার অপরাধগুলো চোখে পড়ে না। পুরো ক্যাম্পাসে বৈশাখী আপুকে নিয়ে অনেক ধরনের গল্প পরিচালিত ছিল এবং তিনি এমনটাও কথা ছিল কাপড়-চোপড়ের মতো তিনি ছেলে বদলান। তিনি তার স্বার্থের জন্য দেদারচে অনেকের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন। ইনফ্যাক্ট বিছানা পর্যন্ত যেতে পারেন। কিন্তু জানেন আমার কানে কখনো এই কথাগুলো বাজেনি। এক কান দিয়ে ঢুকিয়েছি আরেক কান দিয়ে বের করে দিয়েছি। কেননা আমি তো তাকে ভালোবাসি। ২য় বর্ষের ফাইনালের পর আমি যশোর চলে যাই। সেখানে প্রায় ২ সপ্তাহের মতো থাকি। এরই মাঝে বাসায় থাকার ৭-৮ দিনের ভিতর একদিন আপু আমাকে বলেন, "অঙ্কন তুই কি একটু ক্যাম্পাসে আসতে পারবি?" আমি বলি, "আপু ক্যাম্পাস তো ছুটি চলছে। আমি তো বাসায়।" তিনি বললেন, "আচ্ছা ঠিক আছে থাক।" এরই মাঝে আমাদের প্রাইভেট গ্রুপে আপুকে নিয়ে কিছু লেখালেখি হয়। রাজীব ভাইয়া বড় চাকরি পেয়েছে এবং বিয়ে করে নিয়েছে। আপুর খুব খারাপ অবস্থা। সবাই যখন এই বিষয়টা নিয়ে সমালোচনা করছে যে রাজীব ভাই আপুকে খেয়ে ছেড়ে দিয়েছে। জানেন লিসেনার্স আমার তখন না ভীষণ ভালো লাগছে। বৈশাখী আপুর জীবন থেকে তো রাজীব ভাই চলে গেল। এবার তো আমার অবস্থান তৈরিতে কোনো সমস্যা নেই। কত বোকা ছিলাম না আমি? অল্প বয়স্ক ছিলাম, জীবনের গভীর পাঠগুলো তখনও দেখতে পাইনি। হঠাৎ একদিন আপু আমাকে বললেন, "তোর বাসা থেকে খুলনা কত দূর রে?" আমি বললাম, "বেশি ২-৩ ঘন্টা সময় লাগে।" আমাকে বলল, "খুলনায় চলে আয়। আমি খুলনায় আছি। আড্ডা হবে।" তো আমি কিছুক্ষণ আগেই বলেছি যে উনি আমি পাশাপাশি জেলার একই বিভাগের। তো যাই হোক আমি উনার কথা শুনে বাসা থেকে বাবা-মার কাছ দিয়ে বেশ কিছু টাকা নিয়ে খুলনা চলে আসি। খুলনায় আসার পর খুলনা শিববাড়ি নামক একটি জায়গা আছে। সেখানে উনার সাথে আমার দেখা হয়। এরপর একে, একে রয়েল মোড়, সোনাডাঙ্গা, খুলনা বিশ্ববিদ্যালয়, রূপসা ব্রিজ আমরা ঘুরতে থাকি।
পড়ন্ত বিকেলে আমরা বসেছিলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠের এক জায়গায় বসে আপু আমাকে বললেন, অঙ্কুর আমি জানি তুই আমাকে ভীষণ ভালোবাসিস, কিন্তু আমি তোর ইমিডিয়েট সিনিয়র। ইউনিভার্সিটি বলিস, পরিবার বলিস, বয়সেও আমি তোর কিছুটা বড় হব। কেউ তো আমাদের ভালোবাসাটা মেনে নেবে না। আমাদের জার্নিটা খুব কঠিন হয়ে যাবে। আমি যে তোকে ভালোবাসি না তা নয়, কিন্তু আমি তো তোর থেকে ম্যাচিওর। আমি ভবিষ্যৎটা দেখতে পাই, তাই আমি সাড়া দেই না। আমি জানি তুই আমাকে ভীষণ ভালোবাসিস, আর তোর মতো করে আমাকে কেউ ভালোবাসতে পারবে না। আমি চোখ ছলছল করে বৈশাখী আপুকে বললাম, যদি এত কিছু বিবেচনা করে ভালোবাসা হয়, তাহলে পৃথিবীতে ভালোবাসার জন্ম কেন হয়? যদি ভালোবাসার মনে মাঝে এমন রেস্ট্রিকশন বয়সের থাকে, তাহলে আমার থেকে বয়সে বড় কেউকে আমার ভালো কেন লাগবে? ভালোবাসাটা বয়স, বর্ণ, অবস্থান, চেহারা এগুলো দেখে হয় না। কেন যে হয়ে যায় সেটা হয়তোবা মানুষ জানে না। ওই দিন সর্বপ্রথম আমি তাকে বলেই ফেলি, আমার জীবনে আপনিই ভালোবাসা। আবার ছোটবেলা থেকে কখনো কারো প্রতি এমন কোনো ফিলিংস আসেনি, আপনার প্রতি এসেছে। আমি আমার ফিলিংসের সাথে বেইমানি করতে পারবো না। তখনও তিনি আমাকে বলেননি তিনি আমাকে ভালোবাসেন কিনা, কিন্তু আমার হাতটা ধরেছিলেন। একবারের জন্য ওনার বুকের জমিনে আমার জায়গা হয়েছিল। একটা হাগ দিয়েছিলেন, আর মাথার চুলের ভিতর একটু আঙুল বলিয়ে দিয়েছিলেন। আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কিন্তু তখনও না আমি ডাইলেমায় পড়ে থাকলাম। আসলে আমরা কি আই লাভ ইউর ভিতর আছি? আমরা কি পরস্পরের সাথে কমিটেড? জানি না। আমরা যে যার মতো করে বাসায় চলে গেলাম। এরপর ক্যাম্পাস খোলার পর ক্যাম্পাসে চলে আসলাম। আমি ৩য় বর্ষের। বৈশাখী আপু ফাইনাল ইয়ারে উঠে গিয়েছেন। পড়াশুনো হয়, দেখা সাক্ষাৎ হয়, কথা বলা হয়। কথা বলার ধরনগুলো চেঞ্জ হয়েছে। আমার প্রতি তার অধিকারের জায়গাগুলো বেড়েছে, কর্তৃত্বের জায়গাগুলো বেড়েছে। কর্তৃত্বের জায়গাটা সবসময় ছিল, কিন্তু বর্তমান সময়ে তার কর্তৃত্বের জায়গাটায় আমি আলাদা কিছু পাই। একটা জিনিসকে নিজের মনে করার মতো ব্যাপার। তিনি যেন আমাকে নিজের মনে করেন, আবদার করেন, অনুরোধ করেন, আদেশ করেন, বাধ্য করেন, অনেক কিছুই। এরই মাঝে এক মহেন্দ্র ক্ষণ চলে আসে। কোনো একটা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমরা গাজীপুর যাই। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই। প্রোগ্রাম শেষে আপু আমাকে নিয়ে একটি রিসোর্টে যান। এরপর আমার জীবনের সবচেয়ে অঘটনটি ঘটে যায়। আপুর সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়ে যায়, এবং জীবনের প্রথম আমি কোনো নারীর গভীর পরিপূর্ণ উপলব্ধি পেলাম। প্রস্তাবটা বৈশাখী আপুর কাছ দিয়ে এসেছিল, এবং সত্যিকার অর্থে তার আবেদন উপেক্ষা করার মতো শক্তি বা সামর্থ্য কোনোটাই আমার ছিল না। আমি সহজেই নিজেকে সমর্পণ করে দিয়ে মুক্তির আনন্দের অনুভব করেছি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমাদের একসাথে মিলিত হওয়ার জায়গা ছড়িয়ে ছিটিয়ে ছিল ইউনিভার্সিটির বাইরে অনেক জায়গায়। শারীরিক
সুখের জন্য আমরা এত বেশি রিস্ক নিয়েছি যেটা আর বলার অপেক্ষা রাখে না। সুহানা আমাদের বিষয়টা ধরতে পারে। আমি আগেও বলেছি আমি জানতাম সে আমাকে মনে মনে পছন্দ করত। সে বারবার আমাকে খোঁচা দিয়ে কথা বলতে থাকে, কিন্তু আমি নির্বিকার। কিন্তু আমার জীবনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ে এর পরপরই। হঠাৎ করে ২-৩ দিন তার দেখা নেই। আমি ডিপার্টমেন্টের অনেক কিছু বলিনি। এর কারণ ডিপার্টমেন্টে একটি কেলেঙ্কারি রটে যায়। ডিপার্টমেন্টের একজন জুনিয়র শিক্ষকের সাথে বৈশাখী আপুকে এক রুমের ভিতর আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি ক্যাম্পাসে জানাজানি হয়ে যায়। আমার কাছে এসে তিনি অনেকভাবে অ্যাপোলোজাইজ করতে চান। একটা সময় আমি মেনে নেই। তিনি আমাকে বলেন, ওই শিক্ষক তার উপর জোর করেছে, তার কোনো দোষ নেই। আমি কিছুটা মন খারাপ করে, মনক্ষুণ্ণ করে, কিছুটা রাগারাগি করে একটা সময় মেনে নেই। কিন্তু আমার বৈশাখী আপুর লীলাকীর্তন থেমে থাকেনি। একের পর এক বের হতে থাকে তার লীলা জগতের নামগুলো। ডিপার্টমেন্টে ১টি ২টি নয়, অনেকগুলো শিক্ষকের সাথেই তার অবৈধ সম্পর্ক ছিল এবং যার অ্যাডভান্টেজ তিনি পরীক্ষা এবং একাডেমিক জীবন দিয়ে ওঠাতেন। এরপর তেনার প্রেমিকেরও অভাব ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার একজন প্রেমিক ছিল, যার সাথে তিনি সপ্তাহে ১-২ দিন রুম রেন্ট করতে আসতেন। এদিকে আমি যে কি ছিলাম আমি নিজেই জানি না। রাজীব ভাইয়ের সাথে তার গভীর প্রেম ছিল, সেটা জানতে পারি রাজীব ভাই একটা সময় তাকে বাদ দিয়েই, তার এই ঘনিতা বৃত্তির জন্যই তাকে বাদ দিয়ে অন্য কিছু খোঁজার চেষ্টা করেছেন এবং তিনি মুক্তির স্বাদ পেয়েছেন। একটা পর্যায়ে সবচেয়ে বেশি পরিমাণে ভেঙে পড়লাম যখন জানতে পারলাম অন্য ডিপার্টমেন্টের এক জুনিয়রের সাথেও তার সম্পর্ক রয়েছে, ঠিক আমার মতোই। অর্থাৎ আমি অঙ্কন বৈশাখের জীবনে স্পেশাল কেউ না। তার স্বাভাবিক জীবনের আর ৫ জন শিকারের মতো আমিও তার একজন শিকার। একটা পর্যায়ে উচ্ছন্নে চলে যেতে লাগলাম। আমার জোরাজুরি, তার কাছে আকুতি, চেল্লাপাল্লা, কান্নাকাটি সবকিছুর একটাই উত্তর ছিল, আমি তোর সাথে তো কোনো কমিটমেন্টে ছিলাম না। ভালো লাগা থেকে নিজেদের যা ইচ্ছা সেটা করেছি। এর জন্য আমি দুনিয়ার অন্য কারো সাথে চলতে পারবো না, অন্য কারো সাথে মিশতে পারবো না, এমন তো নয়। আমাকে ভোগ করার আগে তুই কি আমাকে কোনো কমিটমেন্ট করেছিলি? আমরা ২ জন সমানভাবেই নিজেদেরকে এনজয় করেছি। কিন্তু আমি তো বৈশাখী আপুর মতো চিন্তা করতে পারছি না। আমার জীবনের সবটুকু যাকে নিয়ে সাজিয়েছিলাম, সে তো আমার জীবনে থাকলো না। একটা পর্যায়ে দূরত্ব বাড়তে থাকে, আমার জীবনটা ধ্বংস হতে থাকে। দ্বিতীয় বর্ষ পর্যন্ত ১ম, ২য়, ৩য় অবস্থানে থাকা ছেলেটা ফাইনাল ইয়ার শেষ করে সাদামাটা একটি রেজাল্ট নিয়ে টপ লিস্টের ২০ জনের ভিতরে আর তার নাম নেই। মাস্টার্সেও ১ম বিভাগটা ধরে রাখতে পারেনি। একটা সময় খারাপ বন্ধুদের পাল্লায়ও পড়ে যায়, নেশার জগতে হারিয়ে যায়। কিন্তু বৈশাখী আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ ডিপার্টমেন্টে পড়া,
একজন সফল মানুষকে বিয়ে করে এখন তিনি প্রবাসী। আর আমি অঙ্কন পড়ে আছি ঢাকা শহরের কোনো এক কোণায়। একটু, একটু করে ধুঁকছি। নিজের জীবনটা গড়ার চেষ্টা করছি। যেকোনো মূল্যে একটা চাকরি-বাকরি খুঁজে থিতু হওয়ার চেষ্টা করছি। কিন্তু পারছি না। হ্যাঁ, আমি অঙ্কনের পরে বৈশাখের জীবনে হয়তোবা আরো কতগুলো ছেলে এসেছে জানি না। আমার বিশ্বাস স্বামীর বাইরেও এখনো অনেকের সাথেই তার কথা হয়। কিন্তু আমার সাথে সে গত কিছুদিন আগে একবার যোগাযোগ করেছিল। অঙ্কন, আমি তোর সাথে অনেক অপরাধ করেছি। জীবন বাস্তবতায় চলতে গিয়ে অনেকের সাথেই আমি চলাফেরা করেছি, অনেকের সাথেই ইন্টিমেট হয়েছি। কিন্তু আমি জানি আমি কাউকে ঠকাইনি। কিন্তু তুই একমাত্র মানুষ যাকে মনে হয়েছে আমি ঠকিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দিস। আমি কোনো কথা বলিনি। কথাগুলো শোনার পর শুধু ফোনটা কেটে দিয়েছি। বুকের মধ্যে ভীষণ একটা চাপ। শরীরটা কতই সস্তা না? এত সহজেই বেচে দেয়া যায়। কমিটমেন্ট ছাড়া শরীর দেওয়া যায়। এভাবেই অঙ্কনের জীবন চলছে। একটু, একটু করে জীবনের সাথে মানিয়ে নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছি। কিন্তু বাবা-মার সেই চতুর্মুখর মেধাবী অঙ্কন আর নেই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্টার অঙ্কন আর নেই। যার সফলতা চেয়ে, চেয়ে সবাই হিংসা করত, সে অঙ্কন আজ ব্যর্থতার এক মূর্ত ছবি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন নীল ভাই। যদি সম্ভব হয় ঘটনাটি পড়ে শোনাবেন। আপনার কণ্ঠ আমার ভীষণ ভালো লাগে। ধন্যবাদ অঙ্কন ভাই এমন ঘটনা প্রকাশের জন্য। এমন একটি ঘটনা পড়তে পেরে আমি নিজেও ধন্য মনে করছি। বিশ্ববিদ্যালয় জীবন আমিও পার করে